পুষ্পের ন্যায় দেখতে চাঁদ মুখখানার সাক্ষাৎ ওনার অশান্ত বক্ষে ধুকপুক করছে। সে কখন থেকে এখনো তার আওয়াজ ঝিমঝিম করে কর্ণে বাজে। ইস, আগে কেন জানলো না? সেদিন নিখিল তাহলে পাখির সঙ্গে দেখা করেছিল, তাহলে নিখিল একবারও তাকে বললো না কেন? পাখি বোধহয় বলতে নিষেধ করেছে, নতুবা ইচ্ছে করেই বলেনি তাকে। সব কয়েকটা স্বার্থপর শাহালার স্বার্থ ছাড়া সকলকে উপকার করার পরেও সকলে তাকে স্বার্থহীন ঠকালো। হিসেব বরাবর আপাতত 5-7 ভাবা বন্ধ করলো। ভেবে আর লাভ কি? রাত 12টা বাজে। ঠিকানা অনুযায়ী পৌঁছান একটি গার্লস হলের সামনে গিয়ে থামেন। এত রাতে গার্লস হলের গেট বন্ধ। গেটের দারোয়ান মুরগির ন্যায় ঝিমাচ্ছে। এখন এই রাত্রিবেলা গার্লস হলে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা মূলত অর্থহীন। সে ভাবলে সকাল পর্যন্ত অপেক্ষা করবে, তবুও শান্তি। বহু কাঙ্ক্ষিতের পর পরিচিত এবং চিত্ত শান্ত হওয়ার মতন মুখটা দেখবেন। ভাবতে চিত্ত জুড়ে অদ্ভুত এক ধরনের হিমপ্রবাহ শিশিরে প্রশান্তিময় হওয়ার দর্শন মেলে। বাইকের সঙ্গে হেলান দিয়ে বাইকের হেডলাইট বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইলেন। মাথায় হেলমেট হাতে তুলে নেন। দৃষ্টি গার্লস হলের প্রতিটি বারান্দায় বারান্দায়। যদি এক পলক তার হৃদয় হয়নি মনোহরিণী নিঠুরিয়া নারীকে দেখা যায়, যদি ওই মুখটা দেখে এক মুঠো সুখ খুঁজে পাওয়া যায়, তবে সেটা হবে তার জন্য পরম তৃপ্তি পাওয়া। তুই আমার যত্নে করা অতি শখের একজন নারী, যার বিরহ বিচ্ছেদে অর্ধমৃত নিঃসৃত আমি। সেই তোকে আমি কিভাবে ভুলতে পারি প্রাণাধিকা? আমার যত্নে করা প্রিয় নক্ষত্রটি, এসেছি আমি তোর নদীর কোলে তোকে নিয়ে ফিরবো বলে। সেখানে খালি হাতে ফিরাবি কি করে নিঠুরিয়া? সন্ধ্যা সন্ধ্যা ঘুমিয়ে পড়েছিল সে। সেই ঘুম ভাঙল গভীর রাজে কারো ফিসফিস করে সুতীব্র আওয়াজে। অর্ণব চোখ ডলে ভালো করে উঠে বসল। তার পাশের বেডে দুজন মেয়ের ফিসফিসের আওয়াজ শোনা যাচ্ছে। এদেশে চিনে, তার পাশের রুমের। কিন্তু মাঝরাতে তার রুমে ওরা কেন? অর্ণবকে উঠে বসতে দেখে মনিরা মৃত দ্রুত ও সন্নিকটে ছুটে আসে। হাত নাড়িয়ে নাড়িয়ে হড়বড়িয়ে বলে, জানো অনন্যা, মধ্যরজনীতে আমাদের গেটের সামনে একজন সুদর্শন সুপুরুষের দেখা মিলেছে। লোকটা যেমন উঁচু লম্বা, তেমনি বডি বিল্ডারের মতো দেখতে শরীর। ইস, পুরাই মাখন একটা। কিন্তু মাস্কের জন্য সুদর্শন পুরুষটির মুখটি ঠিক চিনতে পারছি না। আবার আলো না থাকায় ঠিকঠাক দেখা যাচ্ছে না। যতটুকু দেখেছি তাতেই কাশিত। মধ্য রজনীতে ভারী অদ্ভুত কথা শুনে খানিকটা মেজাজ খারাপই হলো। তা ইচ্ছে জাগলো কড়া কথা শোনাতে। অনুমতি না নিয়ে তার রুমে ঢোকার জন্য হল কর্তৃপক্ষের কাছে নালিশ করতে ইচ্ছে জাগলো। তবে সে এসব কিছুই করলো না। এর মধ্যে ভোগ শব্দ করে তার মুঠো ফোনটি সশব্দে বেঁচে উঠলো। তাপস নাম ফোনের স্ক্রিনে জলজল করছে। এত রাতে তাপসের ফোন পেয়ে সে কিছুটা বিচলিত হয়ে পড়ল। দ্রুত ফোন ধরল। হ্যাঁ তাপস, বলো। অনন্যা ম্যাম, একটা মহাবড় অপরাধ করে ফেলেছি। আপনার অনুমতি না নিয়ে একজনকে আপনার ঠিকানা দিয়ে দিয়েছি। সরি ম্যাম, বকবেন না প্লিজ। হঠাৎ করে অনন্যা বিজলির ন্যায় চমকে উঠছে। হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত ধকধক শব্দ করে বেড়ে চলল। সেই সঙ্গে দেহের অভ্যন্তরে উদ্বেগ উত্তেজনায় কম্পরিত। কাকে দিল তা আর জিজ্ঞেস করার মতন সাহস সঞ্চয় হলো না সংকীর্ণ দুর্বল শরীরে। সে অদ্ভুত দৃষ্টিকোণে মিতু আর মনিরার দিকে দৃষ্টিপাত করল। তখন ওদের কথা উড়িয়ে দিল। এখন ভয় করছে তার, প্রচন্ড ভয়। রীতিমতন হাত পা কাঁপছে, অবশ অবশ লাগছে। পায়ের তালু উষ্ণতা অনুভব করছে। এ এক মস্ত বড় জ্বালা। তার সন্দেহ না জানি গাঢ়তে পরিণত রূপান্তরিত না হয়, আবার যেন সত্যি সত্যি না হয়ে যায়। অপরদিকে তাপস হ্যালো হ্যালো করে যাচ্ছে। ওরা নিজেকে সামলে নিয়ে ধীরে সুস্থে বলল, আমি তোমাকে পরে কল করছি তাপস, এখন রাখছি। এরপরে কলটি কেটে দেয়। অজানা এক মুঠো ভয় আর সুতীব্র অস্থিরতায় বেলগুনিতে যাওয়ার শক্তিটুকু সম্পূর্ণ হারে লোপ পায়। সুতীক্ষ্ণ দৃষ্টিকোণে জানালার পর্দা সরিয়ে দেখলো সেই সুকাঙ্ক্ষিত চিরপরিচিত সুপুরুষটির মুখ, যার সুঠাম দেহ ও ব্যাকুল মনের প্রেমে সে এক সময় মাতোয়ারা ছিল, যার দেহের সঙ্গে তার দেহের গভীর গভীর সন্ধি ঘটেছিল। সুদীর্ঘ রজনী ধরে ওনার রোমান্টিক টর্চার স্পর্শে তাকে আদরে আদরে ডুবিয়ে ডুবিয়ে রেখেছিল, ডুবিয়ে ভরিয়ে রেখেছিল। যে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে আধিপত্য চালিয়েছিল, সেই ব্যক্তিটিকে সে কি আদৌ ভুলতে পারবে? না, খুব ভালো করে মনে রেখেছে তাকে। বাইকের সঙ্গে হেলান দিয়ে
লম্বাটে শতুনু লোকটি ফোন টিপছে, কানে ব্লুটুথ। একটা কালো রঙের একটি লেদার জ্যাকেটও আছে শরীরে। আগে এমনিতেই সুদর্শন ছিল, এখন লম্বা চুল ঝুটি করার কারণে নায়ক নায়ক একটা ফ্রেশ কাটিং দেখা যায়। কিন্তু সে মুগ্ধ হতে পারে না, কেন জানি মাস্তান মাস্তান দাম্ভিক মনে হয়। এমনটা একদিন না একদিন হতোই, হয়তো আজ নয়তো কাল। তবে এর থেকে নিজেকে কি করে নিরাপত্তা দেবে তা নিয়ে ভারী সংকীর্ণতা দেখা দিচ্ছে তার মধ্যে। রাতে যে তার আর ঘুম আসবে না তা জলের মতন সত্য। এখন দেখা যাক আগামীকাল ভোরে কি ঘটে। যা কিছু হোক, তাকে নড়ানো ডোবানোতে এত সোজা নয়। মৃত্যু আর মনিরা চলে গেছে অনেক আগে। নওয়াবকে দেখা গেল দীর্ঘ রজনী ধরে সিগারেট ফুঁকতে। বারবার চিন্তিত মনে ঘড়ির টাইম দেখছে, গুনছে। কখনো কখনো সময়ের উপর বিরক্তি প্রকাশ করছে। সারা জাগ্রত থেকে সিগারেট ফোঁকা এই কুৎসিত কাজটি মহাদয়া খুব ভালোভাবে করছেন। ভোর 4টা বাজে, আর মাত্র 2 ঘন্টা বাকি। এরপর তিনি হলে ঢুকবেন। ওইদিকে অনন্যা সর্বপর্যায়ে প্রস্তুত। আসুক তিনি। মুখোমুখি হওয়াটা যদি সৃষ্টিকর্তা তার কপালে লিখে রেখে থাকে, তাহলে সেটাই হোক। দুটো মানুষ সুদূরে অপেক্ষার প্রহর গুনছে নতুন এক ভোরের সূর্য উদয়ের। দেখা যাক সেই ভোরে কি ঘটে তাদের নবজীবনে। স্বচ্ছতার প্রতীক নিয়ে বিহঙ্গতে সুদীর্ঘ কিচিরমিচির উদয় হয় নবরচিত নরম রৌদ্র ভেজা এক প্রত্যুষের। ঘড়ির কাঁটায় তখন বেলা 7টা। আড়মোড়া ও লম্বা আলসেমি দিয়ে ওঠেন তিনি। চোখের সামনে থেকে মাস্কটা সরিয়ে নেন। হামি দিতে দিতে ছন্নছাড়া এক ভাবসাপ নিয়ে অজ্র পাশে দুশের মণিজোড়া সুচালো চাহনি সুদীর্ঘক্ষণ ধরে ফেললেন। যেন বৃথা কিছুই একটা খোঁজার চেষ্টা সাধন করে যাচ্ছেন। হাতের আঙুলগুলি মটমট করে ফুটিয়ে গভীর সুতীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিয়ে সিলভারের হাত ঘড়িটায় একবার দৃষ্টি বুলিয়ে নিলেন। ওনার চোখ ললাটে উঠল। আপনা আপনি অধৈর্যরা কিঞ্চিত ফাঁকা হয়ে 2-4টা শব্দ বেরিয়ে এলাম। মাই গড! সকাল 7টা বেজে গেল। ভোর 5টার দিকে চোখ দুটি তুমুল নিদ্রা আর প্রবল শান্তিকরণে ভেঙে এসেছিল। তিনি ভাবলেন 1 ঘন্টা ঘুমানো যাক। এই জন্য মুখের মাস্ক চোখের পড়েছিলেন। তৎপর ঘুমিয়েও পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোটা অতি বিরল। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঘুমায় খোড়ায়, কিন্তু সে মানুষেও এমন কর্ম সাধন করে নিজেই অবাক। নিদ্রাক্ষণে একটি সুখ খোয়াবো দেখেছিলেন। এই যে তিনি অপেক্ষা করে যাচ্ছেন, সুদীর্ঘ পথের কাঙ্ক্ষিত অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তার মনোহরণী রিনরিন নুপুরের শব্দের আলোড়ন সৃষ্টি করে তার অতি নিকটে এসেছিল, তাকে স্পর্শ করেছিল। দূর হতে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছিল তার চওড়া শক্তপোক্ত প্রশস্ত তৃষ্ণার্ত বক্ষে। তখন এক পশমা বর্ষণ নেমেছিল ধরণীর বুক জুড়ে। সেই বর্ষণ স্নাতে তারা স্নান করেছিল। কোমল কমলার কুয়ার মতো উষ্ঠপুট দুটি তিনি দীর্ঘ সময় ধরে চুষে চুষে শুষে নিয়েছিলেন। বক্ষের একদম গভীরে ওকে শক্ত করে মিশিয়ে রেখেছিলেন। ওর প্রতিটি নিঃশ্বাস হৃদস্পন্দনের শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। কত মিষ্টি, হৃদয় শীতল হাওয়া, প্রশান্তিকর একটা সুতৃপ্তি স্বপন ছিল। সময়টা যদি আরো গভীর হতো কত ভালো হতো। 8-7 ভাবা আপাতত বন্ধ করলেন। গার্লস হলের গেট খোলা হয়েছে। ধীরে ধীরে মেয়েদের ছোট বড় লাইন বের হচ্ছে। তিনি একটু অপেক্ষায় রইলেন। সকলেই বের হলে তিনি হলে ঢুকবেন ভাবলেন। তখন বেলা 8টা। প্রশস্ত শরীরটা নিয়ে লম্বাচে পা ফেলে হলের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। শাসা করে হেঁটেই যাচ্ছেন। হঠাৎ করে এই বিভোর ভাবনায় তলিয়ে থাকা চিত্ত অতিশয় সচেতন হয়। আপনা আপনি সুগভীর মনের ভেতরে ভাবনা আসে, কয়েক বছর আগে তার কারণে মেয়েটা বিনা দোষে নানান কটূক্তিতে পড়েছিল, সম্মান হারিয়েছিল। আজ যদি সেটা নতুন করে রিপিট হয়, তাহলে এর ফল ভয়াবহ হতে পারে তা অনুমান করা যায়। এখানে এসে যতটুকু বুঝলো, মেয়েটার অতীত সম্পর্কে কেউ অবগত নয়। সে যদি পাথর ছুঁড়ে সেই অতীত বের করিয়ে আনে, তাহলে মেয়েটা আবারও সম্মানচ্যুত হতে পারে, কিংবা তাকে নিয়ে হলে থাকা মানুষের মনে নানান জটিলতা, সমস্যা, সূচনা সৃষ্টি হতে পারে। এছাড়া তুমুল তিক্ত কথোপকথনের ঝড়ের মুখে পড়তেও পারে।
জীবনে করা একটা ভুলের কারণে মেয়েটা তার সঙ্গ ত্যাগ করেছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, বছরের পর বছর স্বামীর সংসার ছেড়ে কাটিয়েছে, তবুও সে নিশ্চিত হয়নি। ভাঙা হৃদয়ের গান কাউকে শোনায়নি। সেখানে প্রবেশ করে অতীতকে টেনে আনা নিহাতি বোকামি। স্বামী স্ত্রীর যেমন মধুর সম্পর্কের সৃষ্টি, তেমনি একজন স্বামী হিসেবে তার উচিত স্ত্রীর সম্মানের দিকটা বিচার করা। সামনে অতিক্রম করা পা দুটি সহসা হলের ভেতরে প্রবেশ করা থেকে এক প্রকার টেনে নিয়ে ফের বের করিয়ে আনলেন। হলে ঢোকার আগে প্রধান গেট পড়ে, সেই গেটে থাকা দারোয়ানকে ঝিমুতে দেখলেন। উনি গিয়ে মাথায় সামান্য একটা টোকা বসান। দারোয়ান এক প্রকার লাফিয়ে উঠল। এই কে 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 রে? আমি। বলেই মুখ থেকে মাস্ক খুলে ফেললো। দারোয়ান ফোলা ফোলা চক্ষু দেশে বিস্ফোরিত নয়ন দুটি নিয়ে সহসা হা হয়ে যায়। অবাক আশ্চর্যতায় তার অদর দুটি 2 ইঞ্চি ফাঁকাই হয়ে আসে। আপনি স্যার? নিজেই উঠে গিয়ে দ্রুত চেয়ারে রুমাল দিয়ে মুছে দিয়ে ওনাকে বসতে জায়গা করে দিল। নিন বসুন বসুন স্যার। আপনি জানেন আপনার কত বড় পাগলা এক ভক্ত আমি। আপনার প্রতিটা সংক্ষিপ্ত বক্তব্য আমি না টেনে মনোযোগ দিয়ে শুনি। ভীষণ ভালো লাগে আপনাকে, তাই একটা ভিডিও স্কিপ করি না। বলে একগাল হাসি দিল। উনি সৌজন্যমূলক স্মিত হাসেন, তবে বসলেন না, দাঁড়িয়ে নাম জিজ্ঞেস করলেন। নাম কি তোমার? সালাউদ্দিন। সালাউদ্দিন, আমাকে 1 কাপ চা খাওয়াবে? রং চা। মাথাটা প্রচণ্ড ধরেছে, একটু চা খেলে ভালো লাগতো। খুশিতে সালাউদ্দিনের দৃষ্টি যেন চকচক করছে। কত বড় নামি দামি লোক তিনি, সেখানে একজন সামান্য গার্লস হলের দারোয়ান কাছে চা খেতেই তো চেয়েছে, বেশি কিছু তো নয়। তথা সে না করে কিভাবে? মাথা নাড়িয়ে বলল, জি স্যার, অবশ্যই, এক্ষুনি আনছি। সালাউদ্দিন যে এত দ্রুত কাজ করতে পারে ওনার তা জানা ছিল না। 2 মিনিটের মাথায় ছেলেটা রং চা নিয়ে এলো, সঙ্গে নাস্তার একটি প্লেট নিয়ে এসেছে। উনি বকলেন না, গাল ভরে শতুনু মুখটায় কেবলমাত্র হাসলেন। সানন্দে নাস্তা গ্রহণ করে খেয়ে নিলেন। পেটে ক্ষুধা ছিল, তাই দ্বিধা করেননি। খাওয়া শেষে সালাউদ্দিনের দিকে 1000-এর 5টি নোট এগিয়ে দেন। তোমার বকশিস। সালাউদ্দিনের হাস্যোজ্জ্বলে ভরা মুখটা ক্ষণকালের মধ্যে মলিন হয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি এসব টাকার জন্য করি না স্যার। আপনার জন্য হৃদয়ে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থাইকাই এসব করছি। নফ আবারও গাল ভরে হাসল। তোমাকে তার জন্য টাকা স্বাধীনই দিয়েছি, তোমাকে দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করাবো একটা, এই জন্য টাকা দিচ্ছি। ধরো, এটা তোমার এক্সট্রা কাজের পরিশ্রমের টাকা নাও। সালাউদ্দিনের মুখ থেকে অমানিসার ভাবটা কেটে গিয়ে সেখানে এক মুঠো প্রাণোচ্ছলত প্রফুল্লতা দেখা দিল। টাকার প্রয়োজন ছিল না স্যার, এমনিতেই আপনি চাইলে কাজটা করে দিতাম। আমি তোমাকে খুশি হয়ে দিলাম। ধরো সালাউদ্দিন। জি স্যার, বলুন আপনার কি উপকারে আসতে পারি? আমি একজনের খোঁজে এসেছি, শুনেছি সে এই গার্লস হলেই থাকে। নাম তার অনন্যা, অনন্যা রহমান। তুমি চেনো তাকে? প্রথম ধাপে অবাক হলো সালাউদ্দিন, পরবর্তীতে ক্ষণকালের মধ্যে তার রেশ কেটে গেল। একটু ভেবে বলল, চিনি স্যার, মাঝে মধ্যেই রাত করে হলে ফিরে, তার জন্য স্পেশালি গেট আমাকে খুলে দিতে হয়। রাত করে ফেরার কারণ অবশ্য রয়েছে, সারাদিন কাজ করে, ফিরতে ফিরতে এজন্য রাত হইয়া যায়। তাছাড়া হল প্রদানের আদেশ অমান্য তো করা যায় না। তবে মেয়েটা অনেক পারিশ্রমিক, বুদ্ধিমতী। এই বয়সে যা করে দেখিয়েছে তাতে 2 হাতে সফলতা কামিয়েছে। এমনিতে খারাপ কোনো স্বভাব নাই, নিয়মিত কাজ আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, খুব নম্রভদ্র। মনে হয় কোনো রক্ষণশীল সুশীল পরিবারের মেয়ে। আমাকে প্রতিদিন সালাম দিয়ে যাবে। গত ঈদে 2টো পাঞ্জাবি দিয়েছিল আমাকে। আমার একটা ছোট মেয়ে আছে, ওরে একটা গোল ফ্রক দিয়েছিল। তিনি বুক ফুলিয়ে গভীর শ্বাস টানেন, তবে মনটা পুলকিত হয়, সন্তুষ্ট হন তিনি। ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? হ্যাঁ, একজন এসেছিল, কাজিন না যেন কি একটা হয়, সঠিক জানি না। নফ ঠোঁট টিপে হাসে সালাউদ্দিন বলে, স্যার আপনি হাসছেন যে? তুমি যার কথা বলছো সে কে জানো? কে স্যার? আপনার আপন কেউ? ছিল, বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে। হলের মধ্যে গিয়ে খোঁজ নিবে অনন্যা আছে কিনা। যদি থেকে থাকে বলবে কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। আমার নাম বলার প্রয়োজন নেই, নাম বললে ও কখনো আসবে না। কেন আসবে না সেই কথা আর অধর নাড়িয়ে সালাউদ্দিন জিজ্ঞেস করতে গেল না, তবে বলল, স্যার গার্লস হলের ভিতরে পুরুষ প্রবেশ করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
জরুরি প্রয়োজন হলে ওয়েটিং রুম আছে, ওইখানে অপেক্ষা করতে হয়। আমি ভিতরে যেতে পারবো না, তবে লোক লাগিয়ে খবর আনতে পারবো। যেভাবে পারো খবর নিয়ে আসো। আমি নিজেই যেতে পারতাম কিন্তু যাইনি, সমস্যা হতে পারে ভেবে। তাছাড়া গার্লস হলের ভিতরে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা আছে। আমি চাই না আমার কারণে তাদের মধ্যে লম্বা এক হট্টগোল ও বিশৃঙ্খলা হোক কিংবা সমস্যার জটলা সৃষ্টি হোক। আমি শান্তি চাচ্ছি, তাই তোমাকে দিয়ে মীমাংসাটা আপাতত করাতে চাচ্ছি। কথা বুঝেছো আমার? যাও এখন, জলদি ফিরে আসবে। আমি এখানেই অপেক্ষা করছি। দারোয়ান সালাউদ্দিন হ্যাঁ বধূকে মাথা দু প্রান্তে একসঙ্গে নাড়ালো। দারোয়ান ঠিক আছে। সালাউদ্দিন 10 মিনিটের মাথায় খবর নিয়ে এলো। দুঃখিত স্যার, অনন্যা ম্যাম হলে নেই। তিনি নাকি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। তিনি সংকীর্ণ মনে কিঞ্চিৎকর বিচলিত হলেন। সময় যত দ্রুত পার হয় ওনার চিত্ত জুড়ে অস্থিরতার জোয়ার তত সা করে বাড়ে। ছোট কামড়ে ব্যাকুল মনে একরাশ চিন্তিত স্বরে বলেন, কিন্তু আমি তো গেটের কাছেই ছিলাম। এখান দিয়ে গেলে অন্তত এক পলক হলেও দেখতে পারতাম। উনি বোধহয় পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছে। নফ গভীরভাবে আশ্চর্য হলো। ললাট জুড়ে তার সুতীক্ষ্ণ চিন্তিত ভাঁজখানা ফুটে উঠে, চোখ দুটি সহসা ছোট ছোট হয়ে আসে। পিছনেও গেট আছে? জি। তিনি ঘাড়ে হাত বুলাতে বুলাতে অধিক অস্থির চিত্তে ছটফটানো দেহ নিয়ে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন, ও শিট, ও আমায় দেখে নিয়েছে। এই জন্য সামনে আসতে যেন না হয় সেজন্য পিছনের গেট ব্যবহার করছে। এটা কেন আমার নলেজে ছিল না? এতটা বোকা কেন হতে গেলাম? ইডিয়েট। আচ্ছা সালাউদ্দিন, এই টাইমে তোমাদের অনন্যা ম্যাম কোথায় যেতে পারে বলতে পারো? ওনাদের ক্লাস তো দুপুরের পর হবে। উনি শোরুমে কিংবা ফ্যাক্টরিতে যেতে পারে। লোকেশন জানো? না সরি স্যার। শক্ত চোখ ও দাঁত খেঁচানো চিবুকে হঠাৎই ধমকে উঠলেন তিনি। তাহলে জানোটা কি? আমার বাল। ওনার ধমকে সালাউদ্দিনের কলিজা পর্যন্ত শুকিয়ে আসা চোখ আর ভয় আর আতঙ্ক নিয়ে নিচু মুখে দাঁড়িয়ে রইল সে। কথা বলার মতো বিন্দুমাত্র সাহস বিধু অন্তরে পেল না। ওনার চোখ মুখ শক্ত, গলার কণ্ঠ অত্যন্ত কঠোর, কাঠিন্য ও কর্কশ। মেজাজ ঠান্ডা হতেই সালাউদ্দিনের উদ্দেশ্যেই বলল, সরি ভাই, আমার মাথা ঠিক নেই। সমস্যা নেই স্যার, আমি ঝাড়ি খাওয়াতে অভ্যস্ত। নওয়াফের বেশ খারাপ লাগলো। শুধু শুধু ছেলেটাকে ধমকানো তার মোটেও উচিত হয়নি। তবে কেন ধমকি খাওয়াতে ছেলেটা অভ্যস্ত তার কারণ আর জিজ্ঞেস করা হলো না। অনন্যার কলেজের লোকেশন চাইলেন। সালাউদ্দিন বলল, গার্লস হল থেকে কলেজে যেতে 2 মিনিট লাগে, একটুখানি হাঁটলেই কলেজ। নওয়াফ হেলমেট পরে বাইক নিয়ে ছুটলো আবারও ল কলেজের উদ্দেশ্যে। কলেজের সামনে গেটে গিয়ে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে মেয়েটার কোনো খবর মিলল না। তিনি সন্ধ্যা পর্যন্ত থেকে আবারও হলের সামনে ফিরে এলেন। দারোয়ানকে জিজ্ঞেস করলেন। অনন্যা হলে ফিরেছে? দারোয়ান সালাউদ্দিন বললেন, না, তিনি মাঝে মধ্যে হলে ফিরেন না। তার বড় একটা বন্ধু মহল আছে, ওনাদের সঙ্গে সময় কাটান। নফের বুকটা আকস্মাৎ থক করে উঠল। শরীরে তরতাজা সমস্ত রক্ত গরম লাভার ন্যায় টকবগিয়ে ফুটে উঠল। শুনাচ্ছে জানতে চাইল, বন্ধু মহল মানে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? সব মিলিয়ে জিলিয়ে, তবে ওনার ছেলে বন্ধু অনেক ভালো মিশুকো। তারা অনেক সাপোর্ট দেয়, যত্ন করে। কেন জানি নভেল এসব কথা গায়ে বিন্দু মতো সহ্য হয় না। ইচ্ছে করছে সালাউদ্দিনের মুখে হাত ঢুকে জিপটা টেনে ছিঁড়ে নিয়ে আসতে, এতে যদি একটু শান্তি মিলত। কিন্তু না, বুকে তুফান ঝড় উঠল। হিংসা ঈর্ষায় পায়ের তালু পর্যন্ত ছাঁচা করে জ্বলে যাচ্ছে। শক্ত চিবুকে আপনা আপনি হিংস্রতা, বর্বরতা, নিষ্ঠুরতা ভর করল। তার কানে এখনো পর্যন্ত যত্ন শব্দটি বাজে, বারংবার প্রতিধ্বনি হয়। ওনার যত্নে গড়া ফুলটি একমাত্র তার নিজস্ব। ওর যত্ন নেওয়া, ভালো থাকা, মন্দ থাকা সব একান্ত ওনার ব্যক্তিগত। তার ভাগ সে কাউকে দিবে না, কাউকে না। সেখানে কে আসে তার বাগানে অতি সযত্নে গড়া ফুলটির যত্ন নিতে? কার কলিজা এত বড় লম্বা বড় হয়ে গেছে রে? কেচি দিয়ে তার কলিজা কেটে নিবে সে, এরপরে কুকুরকে দিয়ে খাওয়াবে। আপাতত শান্ত থাকতে চাইলেন, তবুও রাগ কমছে না। তিনি অপেক্ষায় রইলেন এবং থাকবেনও যতক্ষণ না ওর দেখা পান। অনন্যা আজ দোকানে নেই। সে এসেছে 3 দিনের সফরে। বন্ধুমহল সহ গত 1 সপ্তাহ আগে ফাজিল পার্টি কুয়াকাটা যাবে বলেছিল। তখন সে রাজি ছিল না, কিন্তু গতকালের ঘটনার পর সে সিদ্ধান্ত বদলালো। সে কুয়াকাটা যাবে আর
এর 3 দিনে লোকটা তার সন্ধান না পেয়ে নিশ্চয় চলে যাবে। তার ধারণা মতন সব হলো, ঘটনা এখানেই থেমে যেত, কিন্তু ঘটনার সমাপ্তিকরণ এখানে থামলো না। মনিরার থেকে ফোন করে একটু আঁচ করলো, লোকটা এখন অবধি যায়নি। শুনেছে গার্লস হলের দারুণের সঙ্গে বরং বেশ ভাব জমিয়েছে। হল কর্তৃপক্ষ 2-4 দিন যাবৎ নেই, তাতেই দারোয়ান বাইরের লোক হলে ঢুকাচ্ছে, বিষয়টি চিন্তার। অনন্যা হলের দ্বার প্রান্তেও গেল না। একদিন তার দোকানের মেয়েদের সঙ্গে থেকে গেল। পরদিন দুপুরে খবর এলো শান্তর লেবুর মার পা ভেঙেছে, হসপিটালে ভর্তি। অনন্যা শোরুম থেকে ফেরার পথে একবার হসপিটালে গেল, লম্বা বেড়ে শোয়া, তাকে ঘেরাও করে ফাজিল পার্টি বসা। অনন্যাকে দেখে লাবণী বলল, এসে গেছিস? আমার চারপাশে যাদের দেখছিস এরা আসলে চাইনিজ থেকে পালিয়ে আসা বিখ্যাত কুখ্যাত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার। আসার পর থেকে একটাও কথা বললো না, ফোন নিয়ে রিসার্চ করতে বসে গেছে, এতই ব্যস্ত। একটাও জিজ্ঞাসা পর্যন্ত করলো না কিভাবে ব্যথা পেয়েছি। শুভ খেপে উঠল, চট করে বেড থেকে নেমে উঠে দাঁড়ালো। কথার মধ্যে হুড় হুড় করে কাবাবের হাড্ডির মতো ঢুকে পড়ল। কিছুটা চেঁচিয়ে বলল, ছি, শান্তর লেবুর মা তোর উপর গজব পড়ুক। আমি তোকে জিজ্ঞেস করিনি, বল। ওটা কি জিজ্ঞাসা করা বলে শুভ? তাসরিফ পকেটে ফোন ঢুকিয়ে বলল, হয়েছে, ফেনা পেঁচাইস না আর। লাবণী, তুই শান্ত যে বাড়ি বসে কাবাডি কাবাডি খেলিস সবাই তা জানে, তাই নতুন করে আর কিছু জিজ্ঞেস করিসনি। উনি ঠোঁট উল্টে মুখ ভার করে নিল, মলিন মুখে বলল, এই জন্য তোরা জিজ্ঞেস করবি না? এই শয়তানগুলো পাপির দল, আমি কি তোদের বন্ধু না? হেসে ফেল। লাবণীর উপর সামান্য ঝুঁকে ওর গাল টেনে দিল, এরপরে বলল, অবশ্যই বন্ধু। এজন্য নিজের আপন গার্লফ্রেন্ডকে বিরক্ত করা ছেড়ে দিয়ে তোকে আগে বিরক্ত করতে চলে এসেছি, এরপরেও বলবি ভালোবাসি না? লাবণী ভনিতা করলো না, মুখ ঘুরিয়ে নিল, নিকোষ কালো মুখে বলে, তোদের বন্ধু তো একবারও দেখতে এলো না। কে বলেছে দেখতে আসেনি? কেবিনের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে শান্ত বলল। লাবণী তাকালো না, না দেখার ভান করে রইল। একক্রোশ অভিমান বুকে লালন করে বালিশে মুখ লুকালো। শান্ত গিয়ে লাবণী ডান পাশে নিঃশব্দে বসলো। এই দেখ লেবুরমা, নিজের গাইডের টাকা খরচ করে তোর জন্য, শুধু তোর জন্য একটা তেঁতুলের আচার কিনে এনেছি। এরপরেও বলবি তোর ভাতার ভালো না, ভালোবাসে না? সকলে হতভম্ব হয়ে রইল। ছোটখাটো একটা বিদ্যুৎ ঝটকাও খেলো। এরপরে তনুর মধ্যে অট্ট হাসির ট্রল পড়ল। চিত্রা হাসি থামিয়ে বলল, মহৎ বড় একখানা কাজ করেছিস ভাই, এবার নিজের জিনিস নিজে সামলা, শুধু শুধু আমাদের ভালো মাথা নষ্ট করার ধান্দা। খানিকটা থামলো সে, একটা ঝোঁক গেল, পরপরই আবার বলল, এই শুভ তাসরিফ, বের হবি তোরা? এর না তুইও যাবি? তাহলে চল, পাগলের কারখানায় থাকার ইচ্ছে নেই। শান্ত হাসতে হাসতে বলল, পাগলে কিন্তু কামড়ও দেয়। হা হা। চিত্রা ভেঙচি কেটে বেরিয়ে গেল। তার পাশাপাশি হুড় হুড় করে সকলে বের হলো। অনন্যা ছুটল কলেজে, বাকিরা সব নিজ নিজ কাজে। দুপুর 2টোর দিকে সে কলেজে গিয়ে পৌঁছালো। প্রথম ক্লাস সাইফুল স্যারের। উনি অত্যাধিক রাগী মানুষ, লেট করা একদম পছন্দ করে না, খুবই সব সময় সচেতন। অথচ তার 10 মিনিটস লেট নির্ঘাত স্যার ফুলে আলু থালু হয়ে যাবে। তারপরও দুটো কড়া কথা শোনাবে, কি যে করবে ধ্যাত। দরজা দিয়ে ঢোকার আগেই একটা ছোট্টখাটো ঝটকা খেলো। পূর্ব পরিচিত কণ্ঠের হাসির ঝলক তার কর্ণে এসে বাড়ি খেলো। এক মুঠো আশ্চর্যজনতা আর কৌতূহল নিয়ে সে জানালা দিয়ে সামান্য উঁকি দিয়ে দেখলো সেই দীর্ঘ পেশি প্রশস্ত দেহের লোকটাকে। কথা বলছেন স্টুডেন্টদের সঙ্গে। সাইফুল স্যার ওনাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। ছেলে মেয়ে সহ সকলে সুদূর আগ্রহে ড্যাপ করে ওনার কথা গিলছে। উনি যে এখানে কি উদ্দেশ্যে এসেছে তা স্বচ্ছ জলে নেয় পরিষ্কার, কিন্তু না, সে এত সহজে মুখোমুখি হবে না। নাকানি চোবানি খাক না, কিছুটা বুঝুক শূন্যতা আর রিক্ততার বেদনা। ও আর ভেতরে ঢুকলো না, ওয়াশরুমে গিয়ে বসে রইল। পুরো ক্লাস শেষ হওয়ার পর ক্লাসে আসলো। ততক্ষণে ওনার দেখা নেই। ব্যাগে করে একটা বোরকা এনেছিল সঙ্গে, মুরব্বীদের ন্যায় দেখতে হিজাব নিকাব পরবে বলে, যাতে তাকে বোরকা পরিহিত অবস্থা দেখেও অনুমান করা না যায় আসলে সে কে। সেটাই ওয়াশরুম থেকে পড়ে এসেছিল ভাগ্যিস। ক্লাসে খোলা মুখেই ঢুকেছিল, নয়তো সকলে তাকে আন্টি আন্টি বলে তাড়িয়ে দিত। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পথে ল কলেজের গেটের সামনে লোকটার দেখা। বাইকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ানো। তার মনে প্রশ্ন জমে, লোকটা কি বাড়ি যায় না? সারাক্ষণ কলেজে আর হল দুটোর পেছনে হাত ধুয়ে লেগে আছে ও।
সামনে দিয়ে পিনপিনে বেশ সাবলীলভাবে হেঁটে যাচ্ছিল। হঠাৎ লোকটাই ডেকে উঠল। ওর এই মেয়ে দাঁড়াও। হৃৎপিণ্ড অতি ফার্স্ট থুকপুক শব্দ করে বেরিয়ে আসতে চাইল। ঝিমঝিম করে বাড়ছে ভেতরকার উত্তেজনার স্বরূপ বক্ষের আওয়াজ। শরীর কামড় দিচ্ছে, নোনা জল ঝরছে, গড়াচ্ছে। সেই সঙ্গে মনে হাজারো দোটানার ঝড়, চিন্তা ভাবনার বোঝাই করা ভারী বাড়তি চাপ। উনি কি ওকে আন্দাজ করে নিয়েছে কিছুটা? এই যে এক পা করে ক্রমশ লোকটা তার দিকে ছুটে এগিয়ে আসছে, ততই তার চিন্তাধারা বাড়ছে। শরীরে কম্পন ঠকঠক করে বেরিয়ে চলেছে। নওয়াফ একদম অনন্যার সামনে এসে দাঁড়ালো। পূর্ণ দৃষ্টিতে একবার বোরকা পরিহিত নারীটিকে সচক্ষে দেখে নিল। চোখ দুটি দেখার জন্য সম্পূর্ণ শরীর বোরকা আর হিজাব নিকাব দিয়ে আবৃত। হাত দুটো আঙুলও বোরকার নিচে লুকোনো, পা লম্বা বোরকার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তিনি মনে মনে ভাবলেন, মেয়েটা বুঝি মাওলানা পরিবারের, এই জন্য এমন পরিপূর্ণ পর্দা করেছে। সে যেচে গিয়ে জিজ্ঞেস করে, নাম কি তোমার? নির্বিকার, সম্পূর্ণ বাকরুদ্ধ, শরীর দর করে ঘামছে। আবারও পায়ের তালু গরম হবার দশা। মনে মনে সে ভাবছে, সর্বনাশ, এখন কথা বলে লোকটা তাকে চিনে ফেলবে। লোকটা ফের বলল, ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি তোমারই মতন রক্তে মাংসে গড়া একজন মানুষ। অনন্যার জড়সড় হয়ে যাওয়া দেখে তিনি আন্দাজ করেন কিছুটা মেয়েটা বোধহয় তাকে দেখে ভয় পাচ্ছে। হয়তো কোনো পুরুষের সঙ্গে কথা বলায় তেমন অভ্যস্ত নয়। এজন্য তিনি সংক্ষেপে কথা সারমর্ম শেষ করতে চাইলেন। আচ্ছা, নাম বলতে হবে না, তবে একটা উপকার করো। আমি একজনের খোঁজে এসেছি, তাকে পেলেই চলে যাব। বলতে পারবে কি অনন্যা আজ কলেজে এসেছে কিনা? ওনার মুখে অনন্যা ডাক শুনে ওর এবার চৈতন্য হারাবার দশা। যতই সে রাগে থাকুক, তবুও ভয়টা মনের মধ্যে অদ্ভুতভাবে যুদ্ধের অভিযান চালাচ্ছে। হঠাৎই শোনা গেল, আরে নওয়াফ ভাই। নওয়াফ পিছু হলো, অমনি দেখলো তার ঠিক 2 হাতে দূরে রঙ্গন হাসি মুখে দাঁড়িয়ে আছে। নওয়াফ ইশারায় অনন্যাকে বলল, তুমি যেতে পারো। অনন্যা হাঁপ চালল, বাঁচল। এতক্ষণ ধরে আটকে রাখা দমটি খোলা আকাশের নিচে ছেড়ে হনহন করে ছুটল। তবে মনে সহস্রাধিক প্রশ্নের পাহাড় জমেছে। রঙ্গন ভাইকে উনি চিনে কি করে? রঙ্গন ভাইও ওনাকে চেনে কি করে? তাদের পরিচয় কবে থেকে, কিভাবে? সব প্রশ্ন পোকাদের মতন তার মাথায় কিলবিল করছে। সেসব কিলবিলানি প্রশ্ন নিয়ে অনন্যা কারখানায় গেল। হলে ঢোকার আর সাহস হলো না, তবে একবার সতর্কভাবে যাবে ভাবল। এদিকে নওয়াফকে ল কলেজের সামনে দেখে রঙ্গন আকাশচুম্বী অবাক হলো। নওয়াফ বলল, অবাক হচ্ছ নাকি? রঙ্গন সামান্য পরিমাণ হাসলো। অবাক হওয়া স্বাভাবিক ব্যাপার। তা অবশ্য ঠিক, এসেছিলাম একজনের খোঁজে। গুরুত্বপূর্ণ কেউ? গুরুত্বপূর্ণই, তাকে ছাড়া অসম্পূর্ণ আমি। নাম বলেন, সাধ্যের মধ্যে খুঁজে দিতে চেষ্টা করব। নো থ্যাঙ্কস, লাগবে না, আমি খুঁজে নিব। সে আমার অতি শখের একজন, তার নাম আমি নতুন করে কোনো পুরুষের সামনে নিতে চাচ্ছি না। রঙ্গনও হাসল। অনেক ভালোবাসেন বুঝি তাকে? নিজের হৃদয়টা ওর হাতে ছিঁড়ে বের করে এনে দিলে বুঝি সর্বনাশীটা বুঝতো, বাট শালার বোঝে না তো, সবসময় উল্টোটা বোঝে। নারীরা ভীষণ কোমল হয়, তবে তাদের অভিমান, রাগ, ঘৃণা দীর্ঘ পথের ন্যায় লম্বা হয়, আর তাদের মনটা তোলার মতো নরম হয়। আপনি তার পেছনে 10 দিন লেগে থাকুন, একদিন না হয় একদিন সে রেসপন্স করবে। 6 বছর যাবৎ লেগে আছি, কাজ হচ্ছে না। নওয়াফ তালুকদারের বিরোধিতা করেই আসছে, কি করে যে আর তার মন পাইব? বড়ই শখের একজন নারী আমার, সারা দুনিয়ার কাছে হিংস্র বাঘ হলেও একমাত্র ওর সান্নিধ্যে ভেজা বিড়াল হয়ে যায়। তবু মেয়েটা বুঝে না আমায়। রঙ্গন সবটা মনোযোগ দিয়ে শুনলো, তবে যেচে গিয়ে জ্ঞান দিতে গেল না। জ্ঞানীকে আর নতুন করে কি বা জ্ঞান দিবে? নওয়াফ আর সেখানে রইল না। রঙ্গনকে বিদায় দিয়ে বেরিয়ে গেল। 4 দিন যাবৎ তাকে নাকানি চোবানি খাওয়াচ্ছে মেয়েটা। হলের সামনে দিন রাত 24 ঘন্টা দাঁড়ানো দেখে এবার হলের মেয়েগুলো কানাঘুষা শুরু করে দিয়েছে। তাদের সকলের মধ্যে একদম টানটান উত্তেজনা বহমান। মাস্ক পরা ওই সুদর্শন পুরুষটিকে নিয়ে রোজই দাঁড়িয়ে থাকে কার জন্য? হল প্রস্টোজের কাছে এখনো এসে পৌঁছায়নি, তবে হলে থাকা মেয়েদের গভীর গভীর কৌতূহল আর আগ্রহ সৃষ্টির শেষ নেই। দিনটি ছিল রবিবার। সূর্য ধৈর্যের সীমা অতিক্রম করে ঠিক দুপুরের দিকে এক প্রকার হলের মধ্যে ঢুকে পড়লেন তিনি। হল কর্তৃপক্ষ প্রথম দশাতেই রাগ দেখালেন। তিনি মাস্ক খোলার পর হল কর্তৃপক্ষ কোমল হয়ে গেলেন। দ্রুত নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে জায়গা করে দিলেন। এরপরে কাজের ছেলেটাকে ডেকে চা আর বিস্কুট এনে দিলেন। তিনি দাম্ভিকতায় ভরা মুখে বললেন, আমি শ্বশুর বাড়ি জামাই আদর খেতে আসিনি, এসেছি বউ খুঁজতে। শুনেছি আমার কিশোরী বউ আপনাদের হলে আছে, তাই সেই উদ্দেশ্যে হলে প্রবেশ করা। এখন এসব নিয়ে যান।
হল কর্তৃপক্ষ জাবিন আহমেদ বললেন, জি স্যার, ম্যাডামের নাম বললে খুঁজতে সুবিধা হতো। অনন্যা রহমান। আকাশ অবাক হন। জাবিন আহমেদ অতি সাধারণ একজন নারী কিনা স্বনামধন্য বিলাসবহুল নিয়ে জীবনযাপন করা বাংলার বর্তমান যুবকদের আইডল নওয়াব তালুকদারের ওয়াইফ। ভাবতেও এইসব দুঃস্বপ্নজনক অবাক লাগে, তবে ভেতরেই রাখলেন সেসব ভাব। স্বনামধন্য মন্ত্রী পুত্রের কাছে সেসব প্রকাশ করে চটর খেতে চাইলেন না। বিভিন্ন পেপার পত্রিকায় এমনকি মিডিয়ারও বেশ কয়েকবার শুনেছিলেন তিনি নাকি বদমেজাজি স্বভাবের, হাতটা একটু বেশি চলে। এই পর্যন্ত অনেকেই তার শক্ত হাতের মারও খেয়েছে। তাদের তালিকায় সে নিজের নামটা আপাতত লেখাতে চাচ্ছে না। তিনি বলেন, আছে 405 নম্বর রুমে, তবে ফিরছে কিনা বলতে পারছি না। আপনি বসুন, আমি খবর পাঠাচ্ছি। উনি সঙ্গে সঙ্গে শটান হয়ে উঠে দাঁড়ান। দাম্ভিক অহংকারে ঘেরাও করা মুখটা বলেন, তার প্রয়োজন পড়বে না, আমারটা আমি খুঁজে নিব।